হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সো ইলেকট্রোস্ট্যাটিক্স নিয়ে আমরা আজকে ডিসকাশন স্টার্ট করব, বাট বিফোর গোয়িং টু দ্যাট বেসিক্যালি তো এটা আগে শুরু করার কথা। তো যাদের অলরেডি ইলেকট্রোস্ট্যাট পড়া হয়ে গেছে তারা একবার দেখে রিভাইজ করে নাও, দ্যাট ইউ ক্যান ডু। অ্যানাদার থিং ইউ ক্যান ডু দ্যাট ইজ, যাদের হয়নি, যাদের মনে হয় কিছু কিছু জায়গায় গ্যাপ রয়ে গেছে, তারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটাকে দেখতে পারো। ইলেকট্রোস্ট্যাটের যে ফার্স্ট জিনিসটাকে আমি বলে দিই, জিনিসটা কোথা থেকে এসেছে। সো দেখো, ইলেকট্রোস্ট্যাট কিন্তু বেসিক্যালি আমাদের ইলেকট্রোম্যাগনেটিজম যে টোটাল পার্ট, তার একটা ছোট পোর্শন হলো ইলেকট্রোস্ট্যাট। ঠিক আছে, তো ম্যাগনেটিজমের মধ্যে আমরা কী কী পড়বো? অল ইন অল ইলেকট্রোম্যাগনেটিজমের মধ্যে আমরা পড়বো ইলেকট্রোস্ট্যাটিক্স, ইলেকট্রিসিটি, এসি, দ্যাট ইজ অল্টারনেটিং কারেন্ট, ইন্ডাকশন, এই সমস্ত কিছু কিন্তু রয়েছে আমার ইলেকট্রোম্যাগনেটিজমের আন্ডারে। তার একটা খুব ছোট্ট পোর্শন আজকে আমরা পড়বো। আর এই পুরো ইলেকট্রোস্ট্যাটিক্স বেসিক্যালি পুরো জিনিসটা চলছে একটা ছোট্ট জিনিসের ওপরে দাঁড়িয়ে, সেটা হলো চার্জেস, দ্য স্টেট অফ চার্জেস, দ্য অ্যাকশন অফ চার্জেস, এভরিথিং। এই সমস্ত কিছু নিয়ে, এই ফিচারগুলো নিয়েই প্রজেকশন হবে আমাদের পুরো ইলেকট্রোস্ট্যাটের। সো দেখতেই পাচ্ছ, আই হ্যাভ নো সাচ মাইকস অ্যান্ড অল, সো মেবি দের ইজ সাম ডিস্টারবেন্স উইথ দ্য অডিও, সো জাস্ট ইটস আ ফার্স্ট ট্রাই। আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে যদি কোনো রকম মানে সাউন্ড নিয়ে প্রবলেম থাকে বা কিছু। ওকে, সো অফকোর্স চলো তারপরে স্টার্ট করি। সো হোয়াট আর দ্য বেসিক চার্জেস অর দ্যাট উই আর গেটিং ইন আওয়ার সারাউন্ডিংস, রাইট? তোমাদেরকে এটা নর্মালি জিজ্ঞেস করলে তোমরা তিনটে বলবে অফকোর্স। ফার্স্ট ওয়ান ইউ উইল টেল দ্যাট ইজ পজিটিভ, নেগেটিভ, নিউট্রাল, তাই না? এই তিনটেই তো সারা জীবন শুনে এসেছি। সো দেখো, বেসিক্যালি ফান্ডামেন্টাল চার্জেস যদি বলা হয় টাইপ অফ চার্জেস, তাহলে দুটো চার্জেস হয়। নাম্বার ওয়ান ইজ পজিটিভ, নাম্বার টু ইজ নেগেটিভ, নট মোর দেন দ্যাট, বিকজ নিউট্রাল ইউ ক্যান গেট বাই দ্য কম্বিনেশনস অনলি, রাইট? তাহলে নিউট্রালটা যেহেতু ফান্ডামেন্টালের মধ্যে পড়ছে না, তো এটাকে আমি টাইপের মধ্যে ফেলবো না। বুঝে গেল? আচ্ছা, তো এই চার্জের কনসেপ্টটা প্রথম কে কাকে দিয়েছিল, কোন বইতে পেয়েছি, এটা একটু ছোট্ট করে জেনে নিই। আমি দিয়ে দিলাম স্লাইড, পড়ে নেবে, কমেন্ট বক্সে আনসার বলবে। এভরিথিং ইজ দেয়ার, জাস্ট রিড ইট আউট, আন্ডারলাইন ইট, অ্যান্ড আন্ডারলাইন করতে হবে না, জাস্ট রাইট দ্য নেমস। সো নেক্সট ইজ অ্যাবাউট দ্য প্রপার্টিজ অফ চার্জেস। তো আজকে এখান থেকে এটা শিখে নেবে ভালো করে, প্রপার্টিজ অফ চার্জেস। হয়তো খুব গুরুতর নয়, তবে এই তিনটে বিষয় যদি না জানো, তাহলে কিন্তু নিউমেরিক্যাল করতে গিয়ে মারাত্মকভাবে ফ্যাসাদে পড়তে হবে। তো ফার্স্ট ইজ অ্যাডিশন, কনজারভেশন, সেকেন্ড ইজ কনজারভেশন, থার্ড ইজ কোয়ান্টাইজেশন। একদম এইভাবে সিকোয়েন্সে মনে রাখবে, অ্যাডিশন, কনজারভেশন অ্যান্ড কোয়ান্টাইজেশন। ওকে, অ্যাডিশন, কনজারভেশন অ্যান্ড কোয়ান্টাইজেশন। ওকে, নাও দ্য থিং ইজ অ্যাবাউট অ্যাডিশন। ধরো তোমার কাছে একটা ক্লোজড সারফেস আছে, অ্যাডিটিভ প্রপার্টি যেটাকে আমরা বলবো, তোমার কাছে একটা ক্লোজড সারফেস আছে। এবার সেই ক্লোজড সারফেসের মধ্যে, লেট মি জাস্ট ড্র ইট ফর ইউ। ওকে, সো ধরো তোমার এখানে একটা ক্লোজ সারফেস আছে। এবার এই ক্লোজড সারফেসটার মধ্যে ভেতরে ধরো 2Q চার্জ আছে, 3Q চার্জ আছে, এরমনি করে আছে। ওকে, অ্যান্ড বাইরে ধরো এরকম আরও 4-5খানা চার্জ আছে, 5Q, 7Q, সো অন। তো অ্যাডিটিভ প্রপার্টি তোমাকে বলে কোনো একটা সারফেসের ভেতরে, ইনসাইড দ্য সারফেস, হোয়াট এভার দ্য চার্জেস ইউ আর হ্যাভিং, ইউ নিড টু অ্যাড দেম অল টু গেট দ্য ওভারঅল চার্জ কন্টেন, অ্যান্ড দিস প্রপার্টি ইজ নোন অ্যাজ অ্যাডিটিভ প্রপার্টি। তাহলে এই পার্টিকুলার সারফেসের জন্য আমি চার্জ কত পাবো? +3Q -2Q, মানে জাস্ট কিউ, তাই না? নর্মাল অ্যালজেব্রিক অ্যাডিশন। অ্যাকচুয়ালি বোধহয় আমাকে তাকাতে হবে এখানে ফ্রন্ট ক্যামেরা, আর আমি তাকাচ্ছি নিজের দিকে, সো ইট ইজ ক্রিয়েটিং আ মিসম্যাচ। এনিওয়ে, আমি বুঝতে পারছি না, যাই হোক। এনিওয়ে, সো দিস ইজ নোন অ্যাজ অ্যাডিটিভ প্রপার্টি। সো এনি চার্জেস which ever the charges lying here, মানে আউটসাইড দ্য সারফেস, you cannot subtract them. বোঝা গেল? জাস্ট ইনসাইড দ্য সারফেস, হোয়াট এভার দ্য চার্জেস ইউ আর হ্যাভিং along with their signs, you need to add them all. Algebraic summation, this is called additive property. ঠিক আছে? ওকে, সো নেক্সট উই উইল লার্ন অ্যাবাউট সেকেন্ড প্রপার্টি, দ্যাট ইজ কনজারভেশন। দেখো, কনজারভেশন আমরা ছোটোবেলায় পড়েছি। আচ্ছা, আমার হাতের কাছে কিছু আছে, অনেক কিছুই আছে। সাপোজ আই এম হ্যাভিং দিস প্লাস্টিক রড, এটা প্লাস্টিক পেন, বাট আই এম জাস্ট টেলিং ইউ ইটস আ প্লাস্টিক রড, অ্যান্ড আই এম হ্যাভিং সাম সিল্ক ক্লোথ। সাপোজ আই এম হ্যাভিং সাম silk cloth. I'm having some silk cloth, okay, and I am just rubbing it with the silk cloth. What will happen after rubbing? After some time, what will happen? You can see that one will get the positive charge, মানে একটা আরেকটাকে অ্যাট্রাক্ট করবে। তুমি পজিটিভ নেগেটিভ তো দেখতে পাবে না, তুমি কি দেখতে পাবে? যে একটা আরেকটাকে অ্যাট্রাক্ট করছে। নাও দ্য প্রবলেম ইজ,
কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে কি করে বুঝবো, এটা নাম্বার 1। নাম্বার 2 হলো যে এই অ্যাট্রাকশনটা কেন হচ্ছে। অ্যাট্রাকশনটা হচ্ছে কি, এই ধর এই পেনটা রয়েছে, আমি কথার কথা বলছি, ধর তোর কাছে এই পেনটা আছে, তুই পেনটাকে রাব করছিস, তো পেনটার মধ্যে যে আউটার মোস্ট সেলের ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলোর কনফিগারেশন কীরকম হয়, ধর মাঝখানে নিউক্লিয়াস রয়েছে, তার চারপাশে বিভিন্ন অরবিটে কি আছে, ইলেকট্রনস আছে। যত দূরের অরবিটের কথা তুই ভাববি, ফ্রম দ্য নিউক্লিয়াস দ্য ডিস্টেন্স উইল ইনক্রিজ, যত ডিস্টেন্স ইনক্রিজ হয়ে যাবে মাথায় রাখতে হবে অ্যাট্রাকশন কমে যাবে। আর যখন অ্যাট্রাকশন কমে যাবে তখন ওকে যদি সামান্য রাবিং করি, রাব করলে কোন এনার্জি জেনারেট হয়, রাব করলে হিট বা থার্মাল এনার্জি জেনারেট হয়। তো হিট এনার্জি জেনারেট হলে আমাদের কি হবে, ততই মানে ওই যে আউটার মোস্ট সেলের যে ইলেকট্রনসগুলো আছে, দে আর ভেরি লুজলি বাউন্ড, তারা দে উইল গেট সাফিসিয়েন্ট কাইন্ড অফ এনার্জি টু নক আউট ফ্রম দ্যাট আউটার মোস্ট সেল। তার ফলে কি হয়ে যাবে, যদি ইলেকট্রন এখান থেকে বেরিয়ে যায় তাহলে এটা হয়ে যাবে পজিটিভ। ইলেকট্রন বেরিয়ে যাবে কোথায়, যেটা দিয়ে রাব করছি তার উপরে, সেটা কি, ধর এই সিল্ক ক্লোথটা, রাইট, তাহলে সিল্ক ক্লোথটা হয়ে যাবে তখন নেগেটিভ, রাইট, ইলেকট্রন গিয়ে পড়লো তাহলে নেগেটিভ। সো ওয়ান উইল গেট দ্য পজিটিভ চার্জ, অ্যানাদার ওয়ান ইজ গেটিং দ্য নেগেটিভ চার্জ। দুজনকে অ্যাট্রাক্ট করবে, অফকোর্স সেম অ্যামাউন্ট অফ, যতটা এ লুজ করবে ততটাই ও গেইন করবে। সো সেম অ্যামাউন্ট অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জেস আমি পাবো। যেই পেয়ে যাবো দেন আমি বলতে পারি যে চার্জেস আর কনজার্ভ, এখানে কনজারভেশনের কথা কোথা থেকে আসছে, যতটা অ্যামাউন্টে চার্জ ও লুজ করছে ততটাই ও গেইন করছে। সো ইফ আই এম অ্যাডিং দিস টু, আগেন আই উইল গেট 0, তাই তো। তো চার্জের অ্যাকচুয়ালি কোনো ক্রিয়েশন और কোথাও চার্জ গিয়ে ডিস্ট্রয়ও হচ্ছে না, দে আর সেম, ইফ আই এম অ্যাডিং দোজ আই উইল গেট দ্য সেম থিং। ওকে, চলো বোঝা গেছে, দিস ইজ কনজারভেশন। তো কনজারভেশনে যেটা আমি বললাম যে কে কোন চার্জ পাবে, এটা তো আমার মুখ দেখার জন্য ঢেকে গেল না, বেশি খুব একটা ঢাকেনি। ওকে, সো দিস ইজ আ চার্ট, চার্টটা অনেক বড় হয়, আমি 4-5টাই দিয়েছি, সিল্ক ক্লোথ, গ্লাস রড, এগুলো কে কী চার্জ পাবে। সো ইট ইজ হ্যাভিং এ সিরিজ টু হ্যাবিট অল, মানে প্রত্যেকটা জিনিসের থাকে, যেমন হিউম্যান হ্যান্ডের কত চার্জ থাকে, মানে কোন লেভেলে পড়েও, এরকম করে একটা সিরিজ থাকে। ওকে, গ্লাস রড থাকবে ওখানে, এবেনাইট থাকবে ওখানে, সিল্ক ক্লোথ থাকবে, ওয়েলথ থাকবে, এভরিথিং উইল বি দেয়ার। ওকে, সো নেক্সট ইজ অ্যাবাউট ইউর কোয়ান্টাইজেশন। এটা ভালো করে বুঝতে হবে কারণ এটা একদম নতুন কনসেপ্ট, আগেরগুলো তোমরা অনেকটাই পড়ে ফেলেছ। দেখো, কোয়ান্টাইজেশন মানে হলো, বুঝবি, ফান্ডামেন্টাল চার্জ বলতে কি বুঝিস এটা জানাটা খুব দরকার। ফান্ডামেন্টাল চার্জ বলতে অনেকে বলবে যে ম্যাম ইলেকট্রন ইজ দ্য ফান্ডামেন্টাল চার্জ, আমি আমার জীবনে প্রচুরবারই আনসারটা পেয়েছি, এবং এটাকে আমি ভুলও বলতে পারি না এক ক্ষেত্রে। আগে বুঝতে হবে যে ফান্ডামেন্টাল এই কথাটার অর্থ কী। ফান্ডামেন্টাল মানে হলো এমন জিনিস, ধর আমি যদি ফান্ডামেন্টাল চার্জ পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে, সব থেকে ছোট, যেটার নিচে আর কিছু হয় না, সব থেকে ছোট ইউনিটটাকে বার করতে হবে। তাহলে যদি কোনো চার্জকে আমি কোনো জিনিসকে, কোনো বডিকে আমি ভাঙতে থাকি, তাহলে অফকোর্স শেষে গিয়ে শুধু আমি কী পাবো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আর তো কিছু আমি পাবো না। সো দে আর মেবি কল্ড অ্যাজ ফান্ডামেন্টাল ইউনিট, সব থেকে ছোটো ইউনিট। তবে সেটাই কি সবসময় ফান্ডামেন্টাল চার্জ বোঝায়? সেটা বোঝার জন্য একটা ছোট্ট কনসেপ্ট লাগবে, সেটা হলো হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ কোয়ার্ক। দেখ, যদি আমাকে কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল ইউনিট, আই উইল টেল কোয়ার্ক। কেন আমি কোয়ার্কের কথা বলবো? কারণ কোয়ার্কের কথা বলার কারণটা হলো এটা, কোয়ার্ক ইজ বেসিকলি দ্য বেসিক অ্যান্ড দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ এনিথিং, ফিজিক্সের ভাষায়। এবং ওখান থেকে কিন্তু এই কোয়ার্কের কনসেপ্টটা থেকে পুরো তোমার নিউক্লিয়ার ফিজিক্সটা দাঁড়িয়ে রয়েছে। কোয়ার্কের কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে হবে। ওয়াই আই এম সেইং দিস ইজ ফান্ডামেন্টাল, এটা খুব সুন্দর করে বুঝতে হবে। সো ইফ আই এম সেইং দিস ফান্ডামেন্টাল, তার মানে হচ্ছে কি, যদি আমাকে কেউ বলে যে, মানে সাপোজ, আগে আমি কোয়ান্টাইজেশনের একটুখানি সংজ্ঞাটা বলে দিই, ডেফিনেশনটা বলে দিই। কোয়ান্টাইজেশন মানে হলো যে কোনো জিনিসকে আমাকে যদি আমি ফিক্সড দিতে বলি, সাপোজ আই এম সে দ্যাট আমাকে তুই 5টা পেন দিবি বা 5টা পেন্সিল দিবি। ওকে, সো সাপোজ আই এম সেইং ইউ যে আমাকে এরকম টাইপের 5টা পেন দে, তুই আমাকে এরকম 5টা পেন দিবি। এবার তোকে যদি আমি বলি আমাকে 5.5টা পেন দে, তার মানে যদি 5টা দিবি আর একটা ভেঙে দিবি, তাই তো? তাহলে সেটা কি আর পেন থাকবে? সেটা কি আর আগের মতোই একটা বেসিক ইউনিট থাকবে? থাকবে না তো। সেটাই হলো ফান্ডামেন্টাল কথাটার গুরুত্ব। এক্ষেত্রেই কোয়ার্ক আর চার্জের মধ্যে ডিফারেন্স চলে আসে। কোয়ার্ক কিন্তু আমি ফ্র্যাকশনে মেজার করতে পারি, চার্জকে আমি ফ্র্যাকশনে মেজার করতে পারি না। যদি আমি বলি তোকে আমি 1টা ইলেকট্রন দেবো, 2টো ইলেকট্রন দেবো, দিতে পারবো। যদি তোকে আমি বলি
1/3 ইলেকট্রন দেবো, তাহলে কি ওটার ইলেকট্রন থাকবে? ইলেকট্রনই তো থাকবে না। দিস ইজ দ্য থিং। তাহলে তোকে যদি কেউ বলে ফান্ডামেন্টাল বেসিক ইউনিট অফ এনিথিং, দেন ইউ ক্যান সে ইলেকট্রনস। কিন্তু তোকে যদি বলে কেউ জাস্ট ফান্ডামেন্টাল ইউনিট, তাহলে কিন্তু বলতে হবে কোয়ার্ক। তাহলে কোয়ার্ক বেসিক্যালি কি? কোয়ার্ক ইজ টাইপ অফ এনার্জি উইচ ইজ গোয়িং ফ্রম ওয়ান পার্টিকেল টু অ্যানাদার পার্টিকেল। কোথায় দেখতে পাবো? কি দেখতে পাবো? দেখতে পাবো না। যেমন আমি বাকিগুলোকেও দেখতে পাই না, একেও দেখতে পাবো না, বাট আই ক্যান ফিল দ্য ট্রান্সফরমেশন। বেসিক্যালি এই যে নিউক্লিয়াসে, পুরো যে কোনো অ্যাটমিক মডেলের নিউক্লিয়াসে যে সমস্তটা এক জায়গায় অ্যাকিউমুলেটেড হয়ে থাকে, নিউক্লিয়াসে পুরো সব কিছু, দ্যাট ইজ নিউট্রন অ্যান্ড প্রোটন, দে আর অ্যাকিউমুলেটেড এ সেন্টার। এদের মধ্যে কিন্তু সবসময় একটা এক্সচেঞ্জ হয়। কার এক্সচেঞ্জ হয়? পাই মেসনের এক্সচেঞ্জ হয়। পাই মেসন ইজ নাথিং বাট আ কোয়ার্ক। এক্সচেঞ্জটা এরকম হয় যে একবার প্রোটনটা নিউট্রনে কনভার্ট হবে, একবার নিউট্রনটা প্রোটনে কনভার্ট হবে। তো পাই মেসনের 3টে পার্ট থাকে, পাই প্লাস, পাই মাইনাস, পাই জিরো। ঠিক আছে? যদি পাই প্লাসটা কোনো এক সময় নিউট্রনের কাছে চলে আসে, তাহলে সেই নিউট্রনটা সেই সময় হয়ে যাবে প্রোটন। পাই প্লাস লিখে দিচ্ছি। সো দেয়ার আর 3 থিংস, পাই প্লাস, পাই মাইনাস অ্যান্ড পাই নট, পাই জিরো। ঠিক আছে? এই 3টে থাকে। যদি এই পাই প্লাসটা কার কাছে চলে আসে বলছি, পাই প্লাসটা যদি আমার নিউট্রনের কাছে চলে আসে, দেন পাই প্লাস উইল টার্ন ইনটু প্রোটন। আর ঠিক সেই মুহূর্তে ধর আমি বললাম যে এই পাই জিরোটা যদি প্রোটনের কাছে চলে আসে, দেন ইট উইল টার্ন ইনটু নিউট্রন। এই সব সময় কিন্তু নিউক্লিয়াসের ভেতরে এক্সচেঞ্জটা চলতে থাকে, এই কোয়ার্ক এক্সচেঞ্জটা চলতে থাকে। তাহলে নিউক্লিয়াসের মানে আমি যদি বলি ইলেকট্রন ফান্ডামেন্টাল ইউনিট, তাহলে তো হলো না। তার মানে নিউক্লিয়াসের ভেতরে আরও একটা ছোটো কোয়ান্টিটি আছে, যেটা কি না প্রোটনকে নিউট্রন বানাচ্ছে, নিউট্রনকে প্রোটন বানাচ্ছে। তার মানে যদি শুধু জিজ্ঞেস করে ফান্ডামেন্টাল ইউনিট, দেন অফকোর্স ফান্ডামেন্টাল ইউনিট কিন্তু হবে কোয়ার্ক। মানে সব থেকে বেসিক ইউনিট, স্মলেস্ট ইউনিট হবে কোয়ার্ক। আর যদি বলে ইন্ডিপেন্ডেন্টলি ফান্ডামেন্টাল ইউনিট, নিজে একা ইন্ডিপেন্ডেন্টলি ফান্ডামেন্টাল, দেন অফকোর্স কি হবে? ইলেকট্রন। ওকে, আচ্ছা চলো। আচ্ছা, তো এবার এত কথার যে মূল সার মর্ম, সেটা হলো দিস ইকুয়েশন। কিউ মিনস দ্য বেসিক চার্জ কন্টেন্ট অফ এনি সারফেস। দিস ইজ বেসিকলি ইকুয়ালস টু প্লাস মাইনাস এন ই। এন যেখানে হলো ইন্টিজার, অ্যান্ড ই ইজ বেসিকলি ইলেকট্রন, চার্জ অফ 1 ইলেকট্রন। আচ্ছা, কেন আমি ইন্টিজার বলি? কারণ এটা মনে রাখার জন্য, না থাক বলবো না, বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। সো বেসিক্যালি আমার ক্লাসে একবার হয়েছিল কি, যে আমি এনকে মানে ইন্টিজার বলেছিলাম, তো কেউ একজন বলেছিল ইন্তেজার। সো ফ্রম দেয়ার আমি দুটোকে মিক্স করে ইন্তেজার বলে দিই মাঝে মাঝে। এনিওয়ে, সো নেক্সট ইজ দ্য কোয়ার্ক কন্টেন্ট, যেখানে আমি বললাম যে কত রকমের কোয়ার্ক কন্টেন্ট হয়। নাও ইউ ক্যান সি দ্য স্লাইড। কোয়ার্ক কন্টেন্টের মধ্যে প্রচুর কিছু জিনিস রয়েছে, প্রচুর কিছু আমাদেরকে ভাবতে হয় যখন কোয়ার্ক কন্টেন্টের কথা চলে আসে। কোয়ার্ক কন্টেন্ট কুড বি 1/3 প্লাস মাইনাস, অফকোর্স প্লাস মাইনাস 2/3, এগুলো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হয়। ঠিক আছে? আরও আমরা পড়বো, আরও ডিটেলে পড়বো যখন একটু নিউক্লিয়ার ফিজিক্সের দিকে যাব, মানে মডার্ন ফিজিক্সের দিকে, যেখানে we will study about electrons, proton, neutrons, মানে নিউক্লি যখন পড়বো, অ্যাটম অ্যান্ড নিউক্লিয়ার, তখন এই জায়গাগুলো আরেকবার করে পলিশ করবো। ঠিক আছে? চলো নেক্সট ইজ, আচ্ছা এখানেও কিছু আছে ডিটেলস অ্যাবাউট কোয়ার্কস। এখানে দেখতে পাচ্ছ, এখানে কিছু কিছু এদের মাসেসের ব্যাপারেও কিছু কিছু রয়েছে। চলো নেক্সট ইজ, আচ্ছা এটা খুব সহজ, এটা খুব তাড়াতাড়ি আমরা পড়বো। ওকে, দিস ইজ ভেরি বেসিক। চলো দেখো, from here you can see that difference between charges and masses, খুব সোজা এটা। চার্জ অনেক রকমের হতে পারে, পজিটিভ, নেগেটিভ, জিরো। এখানে কিন্তু ফান্ডামেন্টাল শুধু পজিটিভ নেগেটিভ বলছো, জিরো বলছো না, না বললেও চলবে, কোনো ব্যাপার না। মাস ইজ অলওয়েজ পজিটিভ, রাইট? চার্জেস কোয়ান্টাইজড, কনজার্ভড, রাইট? আর মাসের ক্ষেত্রে আমি এটা বলতে পারি না যে কোয়ান্টাইজড। মাসকে তো আমি ভেঙে ভেঙেও ব্যবহার করতে পারি। কোয়ান্টাইজড মানে ইফ ইউ আর গেটিং সামথিং ইন আ ফিক্সড অ্যামাউন্ট, তাহলে আমি বলবো কোয়ান্টাইজড। বাট মাসের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। নেক্সট ইজ অ্যাবাউট চার্জেস। চার্জেসের ক্ষেত্রে আমরা একটু পরে পড়বো দ্যাট forces between two charges can be repulsive and can be attractive both, but মাসের ক্ষেত্রে সবসময় হবে, মাসের ক্ষেত্রে আমি কি পড়বো বল? গ্র্যাভিটেশনাল ফোর্স পড়বো, রাইট? গ্র্যাভিটেশনাল ফোর্স সবসময় কি হয়? অ্যাট্রাক্টিভ এর নেচার। চলো নেক্সট, মেথড অফ চার্জিং। এইগুলো খুব বেসিক, এগুলো একদম সোজা, এগুলো বলে দিচ্ছি। আচ্ছা, মেথড অফ চার্জিং, ইন্ডাকশন অ্যান্ড ইন্ডাকশনের দুটো পার্ট, in contact, without contact. তো suppose you are having two things and they are in contact with each other. ঠিক আছে? এখানে আমি ড্রয়িং করে দিই। So here you can see.
সাপোজ ইউ আর হ্যাভিং সামথিং হিয়ার, ওকে, অ্যান্ড ইউ হ্যাভ প্লেসড, দেখ আমি কন্ট্যাক্টে রাখিনি, ইউ হ্যাভ প্লেসড পজিটিভ নিয়ার ইট, তাহলে কী হবে, এর ভেতরে তো দুটো ইকুয়াল চার্জেস আছে, ইলেকট্রন প্রোটন সমান মাত্রায় আছে। পজিটিভের কাছ থেকে যেই পজিটিভটা তুই কাছে রাখবি, সাথে সাথে নেগেটিভগুলো এইদিকে অ্যাট্রাক্টেড হয়ে যাবে, অ্যান্ড পজিটিভগুলো উল্টো দিকে ইভেনচুয়ালি সেপারেট হয়ে যাবে। সো ইউ আর গেটিং দ্য সেপারেশন অফ চার্জেস উইদিন এনি ফিক্সড অবজেক্ট, রাইট। এরপরে তুই কী করতে পারবি, যে কোনো একটা দিককে যদি তুই গ্রাউন্ড করে দিস, দেন ইউ ক্যান গেট আ শোলি নেগেটিভ থিং। তাহলে দেখ তুই এটা যদি গ্রাউন্ড করে দিস এই পার্টটা, তাহলে এই চার্জগুলো গ্রাউন্ডে চলে যাবে, তখন এই অবজেক্টটার চার্জ হয়ে যাবে শুধু নেগেটিভ। তাহলে এইভাবে তুই যে কোনো বডিকে পজিটিভলি আর নেগেটিভলি চার্জ করতে পারিস, তাই তো? ওকে, সো এটা হয়ে গেলে এইভাবে আমি নেগেটিভও করতে পারবো। এবার বলছে আচ্ছা এটা উইদাউট কন্ট্যাক্ট হয়ে গেল, উইদিন কন্ট্যাক্ট। ওকে, সো উইদিন কন্ট্যাক্টটা তো আমি বলতে পারি উইথ ফ্রিকশন উই ক্যান চার্জ এনিথিং, ঠিক আছে, এটা তো হতেই পারে, এটা আমরা জানি। তো ফ্রিকশনাল মেথড, ইটস আ টাইপ অফ চার্জ। এবার দেখ কোনো বডি কতটা চার্জ হয়ে গেল, কি করে বুঝবো কোনো বডি কতটা কীভাবে চার্জ হলো? সো এটা বোঝার জন্য আমাদের কাছে ডিটেকশনের কিছু মেথডস আছে, সেই মেথডসগুলো দেখে নে। সো ফার্স্ট ইজ গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ, যেটা বাংলায় বলে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র। সো এটা আমি ক্লাস 8-এ কোনো একবার বলেছিলাম, ওরা একদম ভাবতেই পারিনি যে এরকম কিছু একটা বাংলা হবে। সো গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ অর স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র, এটা কীরকম হয়, ইটস আ শোলি একটা বক্স থাকে লাইক দিস, এটা পুরো ইভ্যাকুয়েটেড থাকে, কোনো রকম এয়ার মলিকিউলস থাকে না এর ভেতরে, ঠিক আছে। এর মধ্যে একটা মেটালিক সাপোর্ট থাকে, তার থেকে একটা এরকম 2 লিপস দেওয়া, এরকম যে লিপসটা দেখতে পাচ্ছি সেরকম হয়ে রয়েছে, সেই লিপস দুটো গোল্ডের থাকে, ওকে। অ্যান্ড দোজ গোল্ড লিপস সব নর্মালি ক্লোজডই থাকবে, দে আর অ্যাটাচড উইথ আ মেটালিক সাপোর্ট, আর এখানে আরেকটা বড় মেটালিক এন্ড থাকে। এর উপরে তুই কোনো একটা বডিকে বসাবি, আইদার ইট ইস চার্জ অর নন চার্জ, কিচ্ছু এসে যায় না, তুই এটা বসাবি। যদি চার্জ থাকে, ভালো করে বুঝবি এবার, সাপোজ এটা পজিটিভলি চার্জ, আমি লিখে দিলাম এটা পজিটিভলি চার্জ। যদি এটা চার্জ থাকে তাহলে কি হবে, এটা পড়েছিস তোরা ইন্ডাকশানে, তাহলে দেখ নিয়ার এন্ডে কি তৈরি হয়, নিয়ার এন্ডে তৈরি হয় অপোজিট চার্জ, আর ফার এন্ডে কি হয়, ফার্দাস্ট এন্ডে তৈরি হবে সিমিলার চার্জ, রাইট। যে সিমিলার চার্জ প্রডিউস হয়ে গেল, দুটো লিফেই সিমিলার চার্জ, দুটো আলাদা আলাদা অবজেক্ট, দে উইল রিপেল। তাহলে লিপটা তখন বন্ধ ছিল, খুলে যাবে, তাহলে যেই খুলে যাবে লিপটা, তখন তুই বুঝতে পারবি যে ওই অবজেক্টটা যেটা প্লেস করা হয়েছে সেটার মধ্যে চার্জ আছে, কারেক্ট। আর যদি চার্জ না থাকে, যেমনি ছিল সেমনিই থেকে যাবে, ওর আর কোনো রকম কোনো ডিসপ্লেসমেন্ট হবে না। এছাড়া কি হতে পারে, নর্মাল রিপালশন দিয়ে উই ক্যান আন্ডারস্ট্যান্ড, এটা তো আমরা সবসময় পড়েছি, ছোটোবেলা থেকেই জানি যে কোনো একটা জিনিস চার্জ কি নন চার্জ, এটা রিপালশন সব থেকে ভালো বলে দেয়, তাই না। এখানে আমার একটা কোয়েশ্চেন আছে, এখানে আমি অ্যাট্রাকশন কেন লিখলাম না? ওকে, দিস ইজ ভেরি বেসিক কোয়েশ্চেন। এটা যে আনসার করতে পারবে সে কিন্তু মোরলেস তার বেসিক কনসেপ্ট ক্লিয়ার আছে, আমি এটা বলতে পারি। সো এটা বলবে যে আমি এই সেকেন্ড পয়েন্টটা রিপালশন কেন লিখেছি, অ্যান্ড দিস ইজ অলসো বিন স্টেটেড দ্যাট রিপালশন ইজ দ্য শিওরেস্ট টেস্ট অফ ডিটেক্টিং চার্জ। কেন এটা বলে, অ্যাট্রাকশনকে কেন বলে না? নেক্সট অ্যান্ড ভেরি বেসিক থিং, সব থেকে প্রথম, আর এটাই আমাদের শুরু হলো ফাউন্ডেশন অফ ইলেকট্রোস্ট্যাট, কুলম্বস ল। সো কুলম্বস লতে আমরা কি দেখছি, ফোর্সেস বিটুইন এনি 2 পয়েন্ট চার্জেস, একদম যেমন আমরা গ্র্যাভিটেশনে পড়েছি এখানেও সেম পড়বো। আমরা যেটা ক্লাস 11-এ যখন আমি গ্র্যাভিটেশন পড়িয়েছি, যারা আমার কাছে গ্র্যাভিটেশন করেছি তারা জানে আমি মুখস্থ করিয়েছিলাম 4 ফান্ডামেন্টাল চার্জেস, প্রতিদিন লিখতে দিতাম বা প্রতিদিন বলতে দিয়ে ওগুলো তো ওদের হয়েই গেছে। তো 4 ফান্ডামেন্টাল চার্জেসের মধ্যে কিন্তু গ্র্যাভিটেশনাল একটা ছিল, আরেকটা কি ছিল, ইলেকট্রো কি ছিল বলতে হবে, তোমাদের বলতে হবে, আমি বলবো না। ওকে, সো হেয়ার ইউ ক্যান সে দ্যাট কুলম্বস ল ফান্ডামেন্টাল, সব থেকে বেসিক। কুলম্বস ল তোকে কি বলছে, দ্য ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন আর রিপালশন বিটুইন এনি 2 পয়েন্ট চার্জেস will be directly proportional to the product of the charges and square of the distance between them. বোঝা গেল? তো এখান থেকে আমি ফর্মুলাগুলো লিখে ফেলি যে F is proportional to Q1, Q2. Okay, you cannot see the figure here, so let me just remove myself from here. কোথাও একটা প্লেস করে দিলাম, I don't know whether it is correct or not. ওই দেখো, তাহলে হয়ে গেল এখানে আমরা Q1 আর Q2 দুটো চার্জ সিস্টেম দেখতে পাচ্ছি, রাইট? ওকে, সো ফার্স্ট ইজ F is proportional to
Q1 into Q2. Next is F is proportional to inversely proportional to R square. দুটোকে কম্বাইন করলে আমি কি পাবো? Q1 Q2 by R square, right? Now F, এবার অফকোর্স আমি এটাকে ওঠাতে চাইছি প্রপোর্শনালিটি কনস্ট্যান্টকে, যদি আমি উইথড্র করে নিই দেন উই উইল গেট আ কনস্ট্যান্ট, রাইট? এই কনস্ট্যান্টটার একটা পার্টিকুলার নাম আছে, K is also known as dielectric constant. এটা কার উপর ডিপেন্ড করে? এটা মিডিয়ামের উপর ডিপেন্ড করে, ওকে? Now second, we will replace that K with a term that is known as 1 by 4 pi epsilon naught. Here you can see it. দেখো এখান থেকে দেখতে পাচ্ছ দ্যাট F equals to 1 by 4 pi epsilon naught Q1 Q2 by R square. ভালো করে দেখ, এখানে যে 1 by 4 pi epsilon naughtটা আছে, এখানে কেন K কে আমি 1 by 4 pi epsilon naught দিয়ে রিপ্লেস করেছি? epsilon naughtটাকে কি বুঝে নি? epsilon naughtটা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি। জিনিসটা কি? সাপোজ আই এম হ্যাভিং টু স্ল্যাবস, ধর এখানে একটা স্ল্যাব আছে ইলেকট্রিক, মানে একটা কিছু আছে কন্ডাক্টিং স্ল্যাব, এখানে একটা কিছু কন্ডাক্টিং স্ল্যাব আছে, ঠিক আছে? সো সাপোজ এই দুটোকে আমি পাশাপাশি রেখেছি, ওকে? এবার এই দুটোকে যে আমি পাশাপাশি রেখেছি, ধর এরা যদি কন্ডাক্টিং নেচারের হয়, দে উইল অ্যাট্রাক্ট ইচ আদার, নট অনলি কন্ডাক্টিং নেচার, ধর একটা পজিটিভ একটা নেগেটিভ আছে, ঠিক আছে? সো দে উইল অ্যাট্রাক্ট ইচ আদার। আমি কি করেছি? এদের মাঝখানে আরেকটা কোনো স্ল্যাবকে প্লেস করে দিয়েছি, ওকে? সেই স্ল্যাবটা হতে পারে একটা ডাইলেকট্রিক স্ল্যাব, ইনসুলেটর হতে পারে। হওয়ার ফলে কি হবে, তুই জিনিসটাকে না এইভাবে কনসিডার কর যে যদি আমি দুটো প্লেটকে এরকম রাখতাম, তাহলে ওই যে স্পাইডারম্যান যেমন এরকম হাত বাড়ালেই কী সব বেরোয় না, কী বলে ওগুলোকে, স্পাইডার নেটের মতো। সো ওই রকম ধর এই একটা স্ল্যাব পজিটিভ, একটা স্ল্যাব ছিল নেগেটিভ, এটাকে অ্যাট্রাক্ট করছিল উইথ দ্যাট স্পাইডার নেট, টানছিল ওটা নিজের দিকে যে টানছিল। আমি মাঝখানে যে একটা অন্য স্ল্যাব রেখে দিলাম, তো সেই যে যতটা ধর এখানে যদি 100টা নেট দিয়ে ওকে অ্যাট্রাক্ট করার কথা ছিল, যখন উইদাউট জাস্ট ওটা এয়ার মিডিয়ামে রাখা ছিল, স্ল্যাবটা রাখার ফলে ধর ওটা এখন 50টা করছে, 50টা স্পাইডার নেট দিয়ে অ্যাট্রাক্ট করছে, ওকে? তার মানে যতটা ও পারমিট করছিল ততটা পারমিট করতে পারছে না। সো দিস ইজ দ্য থিং, এই এপসাইলন নটটা বেসিক্যালি এই কনসেপ্টটা, দিস ইজ নোন অ্যাজ পারমিটিভিটি। এটাও পিওরলি বেস করে কার উপরে? এটা পিওরলি মিডিয়ামের উপরে, যে দুটো কন্ডাক্টিং জিনিস আছে অ্যাট্রাক্টিভ আর রিপালসিভ, তাদের মাঝখানে কী টাইপের মিডিয়াম রেখেছি তার উপরে কিন্তু পুরো জিনিসটা বেস করবে, ওকে? নাও এপসাইলন তো বুঝে গেলাম ম্যাম, এপসাইলন তো খুবই ভালো করে বুঝলাম। হোয়াট ইজ হাউ 4 পাইটা কেন? তো 4 পাইটা বোঝার জন্য কনসেপ্টটা হলো এটা। দেখ, যদি আমি বলতাম যে একটা চার্জ, পয়েন্ট চার্জ মানে একটা এরকম আমি একটা স্ফিয়ার ধরতে পারি, তো 2Dতে ওটা 2 পাইকে কভার করবে, 3Dতে এটা 4 পাইকে কভার করবে। 2Dতে 2 পাই, আবার এইভাবে যদি আমি ভাবি তাহলে তো ওটা পুরো স্ফিয়ার হয়ে গেল। এই সার্কেলটা এরম আছে, একটা সার্কেল এরম আছে, এরম একটা, ওকে? প্লেন বলছি এগুলোকে, একটা সার্কেল এইভাবে রেখেছিস, একটা সার্কেলকে এইভাবে রেখেছিস, এইভাবে দুভাবে। তো যেহেতু এইভাবে রেখেছিস, তাহলে এইভাবে একটা 2 পাই কভার হচ্ছে, এইভাবে একটা 2 পাই কভার হচ্ছে, দুটো মিলিয়ে কত হচ্ছে? 4 পাই কভার হচ্ছে। দ্যাট ইজ ওয়াই একটা চার্জের অ্যারাউন্ডে পুরো কত দিক থেকে বেরোতে পারে ফিল্ড লাইন্স? 4 পাই, সব দিক থেকে বেরোবে, রাইট? সো হিয়ার দ্য ভ্যালিউজ আর গিভেন। আমি এগুলো আরেকটু ডিটেলসে বলবো, এপসাইলন নট, এপসাইলন আর, ফার। এই এপসাইলন আর বেসিক্যালি হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি। হিয়ার ইউ ক্যান সি রিলেটিভ পারমিটিভিটি, আর এপসাইলন নট হচ্ছে পারমিটিভিটি ইন ফ্রি স্পেস, আর শুধু এপসাইলন যেটা পারমিটিভিটি ইন এনি মিডিয়াম, ওকে? আচ্ছা, 1 by 4 পাই এপসাইলন নট, এই যে জিনিসটা আছে 1 by 4 পাই এপসাইলন নট, এই 1 by 4 পাই এপসাইলন নটটা হচ্ছে, এর ভ্যালু হচ্ছে 9 × 10⁹, আর যদি তুই শুধু এপসাইলন নটের ভ্যালু বলিস তাহলে 8.85 × 10⁻12, ওকে? আচ্ছা, এবারে চলে আসে বেসিক জিনিস, যেটা পরীক্ষাতেও খুব আসে, ইউনিট অ্যান্ড ডাইমেনশন অফ এপসাইলন নট। হোমওয়ার্ক থাকলো, সবার জানি, সবার ইউনিট ডাইমেনশন জানি, এপসাইলন নট না বার করার মতো কিচ্ছু নেই। দেখ, এপসাইলন নট বার করতে গেলে আমার কার ডেটা লাগবে? এফের জানি, কিন্তু ফোর্স একটা, কিউ জানি, Q1 জানি, Q2 জানি, আরও জানি, সব জানি, তাহলে পারবো, রাইট? চলো নেক্সট আমরা করব কুলম্বস ল ইন ভেক্টর ফর্ম। খুব সোজা এটা, জাস্ট এখানে কে ভেক্টর ফর্মে থাকতে পারে, ফোর্স থাকতে পারে, আর এইদিকে কে থাকতে পারে? ডিস্টেন্স থাকতে পারে, রাইট? সো এই দুটোকে আমাকে করতে হবে। এইটা খুব সোজা, আমি তাও একবার জাস্ট রাফলি বলে বেরিয়ে যাচ্ছি। দেখ, এখানে না একটা জিনিস তো একটু মাথায় রাখবি, অনেক সময় এই জায়গাটা একটু কনফিউশন হয়। ফোর্স অন Q1 ডিউ টু Q2 কীভাবে লিখব? ফোর্স অন Q1 ডিউ টু Q2 এইভাবে লিখব,
ঠিক আছে, যে কোনো একটা নিজের মতো করে ফিক্স করবি, দ্যাটস ইট। আর কোনো অন্য কিছু ভাবতে যাবি না, জাস্ট ফিক্স দিস ওয়ান। যখন এরকম দুটো চার্জ সেম হয়ে যায়, তাদের মধ্যে ফোর্সের অ্যাকশনও সেম হয়ে যায়, তাহলে এটাকে আমি লিখতে পারি না কোনোভাবে দ্যাট F12 is basically minus of F21, of course with a vector sign। তাহলে এটা এখান থেকে আমি বলতে পারি this actually verifies the Newton's third law of motion। হলো, এখানে কি রয়েছে, আচ্ছা এখানে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট পারমিটিভিটির মধ্যে রিলেশনস রয়েছে। ওকে, কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন, চলো এটা বলে আজকে আমরা ক্লোজ করে দেবো। লিনিয়ার চার্জ ডেন্সিটি অ্যান্ড সারফেস চার্জ ডেন্সিটি, রাইট? চলো বলে দিই। সো লিনিয়ার চার্জ ডেন্সিটি, সারফেস চার্জ ডেন্সিটি, ভলিউম চার্জ ডেন্সিটি, কীভাবে এটাকে প্র্যাকটিস আনবো দেখে নিই। সো লিনিয়ার চার্জ ডেন্সিটি মানে কি দেখে নিই। ধর তোর কাছে একটা লাইন রয়েছে, মানে লাইন না, একটা ওয়ান ডাইমেনশনাল কোনো অবজেক্ট, একটা ওয়ার আছে বা কিছু, তার উপরে চার্জ ডিস্ট্রিবিউশন আছে এরকম কিউ, এর লেন্থ কত এল। ওকে, তাহলে এর জন্য আমি চার্জ ডেন্সিটি কি বলবো, লিনিয়ার চার্জ ডেন্সিটি। এটাকে আমি কি দিয়ে লিখি, লিনিয়ার চার্জ ডেন্সিটিকে আমি বেসিক্যালি লিখি, জাস্ট গিভ মি 1 মিনিট টু ইউজ দ্যাট অল। আচ্ছা, তো লিনিয়ার চার্জ ডেন্সিটিকে আমি লিখি ল্যামডা দিয়ে, ল্যামডা ইকুয়ালস টু চার্জ বাই লেন্থ। ওকে, যদি এটা বুঝে গিয়ে থাকিস তাহলে এটাও বুঝে যাবি যে সারফেস চার্জ ডেন্সিটি কী হবে। একটা কোনো সারফেস আছে, তার উপরে চার্জ ডিস্ট্রিবিউশন আছে, তাহলে আমি কি লিখব, কিউ চার্জ ডিস্ট্রিবিউশন বাই এরিয়া অন উইচ দ্য টোটাল চার্জ ইজ স্প্রেড। নেক্সট ইজ অ্যাবাউট দ্য ভলিউম চার্জ ডেন্সিটি। এইটা যেটা পড়ছি এটা কিন্তু আমরা বেসিক পড়ছি, এরপরে এটা ইন্টিগ্রাল ফর্ম পড়বো। আচ্ছা, সো ভলিউম চার্জ ডেন্সিটির জন্য রো ইকুয়ালস টু কী জানি। আচ্ছা, ভলিউমটাকে দেখি, ধর একটা কিউব আছে, কিউবের মধ্যে তুই চার্জটাকে একদম ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে রেখেছিস, তাহলে এর মধ্যে কিউ চার্জ ডিস্ট্রিবিউশন বাই ভলিউম অফ দ্য কিউব ভি হয়ে গেল। সো দিজ আর দ্য কি পড়লাম, লিনিয়ার চার্জ ডেন্সিটি ল্যামডা, সারফেস চার্জ ডেন্সিটি সিগমা। হ্যাঁ না, কেউ সিগমা দিয়ে লেখে, কেউ ওটাকে লেখে, হ্যাঁ সিগমা দিয়েই তো লেখে, আমি সিগমা দিয়ে লিখেছিলাম মেবি। আচ্ছা আমি একবার দেখিয়ে দিই, সিগমা, ঠিক আছে এইভাবে লেখে। সো কেউ সিগমা দিয়ে লেখে, কেউ অন্যান্য নোটেশনও ইউজ করে, সো আমি জানি না কী দিয়ে লিখেছি, ভুলে গেছি। সো সিগমা কিউ ইকুয়ালস টু এ, দিস ইজ সারফেস চার্জ ডেন্সিটি, and last is volume charge density, that is rho equals to q by v। okay, so আজকে এই অবধি থাকবে, নেক্সট ডে আমরা এটার প্রত্যেকটার ইন্টিগ্রাল ফর্ম পড়বো, and then we will jump into the most interesting topic, that is Gauss's law। okay, then bye, see you in the next video।